সবাই গোল হয়ে বসল। আজ আর উদ্যানকে ডাকতে হয়নি। নিজ তাগিদেই উঠে দাঁড়ালো। রাফসাকে জড়বস্তুর ন্যায় বসে থাকতে দেখে মিম ডেকে উঠল, কি হলো, তুই এখনো বসে আছিস কেন? জলদি আয়। রাফসা চোখ তুলে তাকালো, ঠোঁট চেপে নিজেকে ধাতস্থ করলো। এই খেলা ও আর খেলতে চায় না। আমি খেলবো না আপু। তোমরা খেলো না, আমি দেখছি। দেখছি মানে কি? আয় বলছি, আমরা সবাই খেলবো। তুই খেলবি না? তা কি করে হয়? উঠে আয়। উদ্যান হাতের মুঠো ফোনটা পকেটে ভরে রাখলো। সাদা শার্টের হাতা গোটাতে গোটাতে রাফসার পানে চেয়ে ধপ করে বসে পড়ল। সবার জোড়াজুড়িতে বাধ্য হয়েই এক প্রকার রাফসাকে উঠতে হলো। কিন্তু বিপত্তি ঘটল। বসতে গিয়ে সবাই বসে গিয়েছে, একমাত্র উদ্যানের পাশের জায়গাটায় ফাঁকা পড়ে আছে। রাফসা ঢোক গিলে উদ্যানের পাশে বসার মতো মন ওর নেই। আগে সারাক্ষণ খুঁজতো উদ্যানের আশেপাশে থাকার, উদ্যানের পাশে চেয়ারে বসার, কিন্তু এখন সেই ইচ্ছে পুরো দমে চাপা পড়ে গিয়েছে। উদ্যান নির্বিঘ্নভাবে চিঁচের দিকে চেয়ে হাত দেখছে। ফর্সা হাতে কালো লোম আনাড়িভাবে শুয়ে আছে। ডান হাত দিয়ে বাম হাতের নখ খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। ক্ষণে ক্ষণে আবার দুই হাত একসাথে করে সংঘর্ষ করছে। দুই হাতের আঙ্গুল একে অপরের ফাঁক গলিয়ে ঢুকিয়ে মটকা ফুটাচ্ছে, যেন আশেপাশে কোনো খবর নেই। উদ্যানের হাতের মুভমেন্ট দেখে রাফসার বুক কেঁপে উঠল। জিভের অগ্রভাগ গালের অভ্যন্তরীণ ত্বক স্পর্শ করল। কণ্ঠ খাদে নামিয়ে বলে উঠল, যা করার তাড়াতাড়ি কর, মুড চেঞ্জ হয়ে যাবে, তখন আর চেঁচালেও বসবো না। উদ্যানের কথা মুখ বাঁকালো রাফসা। কোথাকার প্রেসিডেন্ট এসেছে? এই খচ্চরের তো ক্ষণে ক্ষণেই মুড চেঞ্জ হয়। গিরগিটির চেয়েও দ্রুত রং বদলাতে সক্ষম। ডাক্তার হয়েছে কিভাবে? রাফসা এই কথা কয়েক বছর ধরে ভেবে আসছে, তবে উত্তর মেলেনি। উদ্যানের পাশের জায়গা ফাঁকা, তারপরেই যারা বসে আছে। যারা রাফসার ডান হাত ধরে মৃদু টান দিয়ে বসিয়ে দিল। অন্যমনস্ক থাকায় রাফসা বুঝে উঠতে পারেনি। জায়গা অল্প হওয়াতে বসার সময় উদ্যানের ডান কাঁধের সাথে রাফসার বাম কাঁধের সংঘর্ষ ঘটে। কেঁপে উঠল রাফসা। উদ্যান নির্বিঘ্ন, নড়চড় নেই। রাফসা বিরক্তি অস্বস্তিতে জারার পানে খানিক চেপে বসল। রাফসার নড়াচড়ায় উদ্যান ঘাড় বাঁকিয়ে তাকালো। রাফসা বিরক্তি দৃষ্টি নিয়ে তাকিয়েছিল উদ্যানের দিকে। উদ্যান তাকাতেই তড়িঘড়ি করে চোখ সরিয়ে নিল। উদ্যান রাফসার চোখে স্পষ্ট বিরক্ত দেখতে পাচ্ছে। ঠোঁট বাঁকিয়ে সামান্য হাসল। রাফসার এত পরিবর্তনে হুটহাট হাসি পায় উদ্যানের। যে মেয়ে কিনা এককালে পেছনে ঘুরঘুর করত, সে এখন তাকে দেখে বিরক্তিতে চোখ ঘুরিয়ে দেয়। কী দিনকাল এলো! বোতল ঘোরাতেই প্রথমে তাকিয়ে পড়ে মিমের কাছে। মিম জিভ কাটল। বলা যায় না, এ হারামিগুলো কী দেয়, বুঝে শুনে নিতে হবে। আমি ডেয়ার নিব, ট্রুথ নিলে উল্টো পাল্টা প্রশ্ন করিস তোরা। আজ ডেয়ারেই নিলাম। সবাই শব্দ করে হেসে উঠল। মাইশাই দিল ডেয়ার। আপু, তুমি ডেয়ার নিয়েছ? যা বলবো তাই করতে হবে। মিম ভয় পেল এ যাবৎ। বোনকে বিশ্বাস নেই, কি দিয়ে বসে? মিমের চিন্তার মাঝে মাইশা বলে উঠল, আপু, আমার রুমে চলে যাও। গোসল শেষে কাপড়গুলো ধোয়া হয়নি, সুন্দর করে ডিটারজেন্ট দিয়ে কেচে দাও। মিম কটমট করে তাকালো। এই রাতের বেলা কেউ এমন ডেয়ার দেয়? দিল তো ওর বোন নামক শত্রু। মাইশার বাচ্চা, তোকে আমি পরে দেখে নিব। ছি আপু, আমার বাচ্চা পেলে কোথায়? আচ্ছা যাও যাও। মিম মুখ কুঁচকে উঠে গেল। সবাই হেসে গড়াগড়ি খাচ্ছে। 10 মিনিট পর মিম এলো। এসেই মাইশার পানে কড়া দৃষ্টি নিক্ষেপ করলো। বুঝালো, পরে দেখে নিব তোকে। মাইশা হেসে উড়িয়ে দিল। বোতল এসে এবার রাফসার সামনে পড়ে। ও ডেয়ার নিবে না। লাইফে এমন কোনো সত্য নেই যে ভয়ে থাকতে হবে। তাই ভেবে চিন্তে ট্রুথ নিল। রাফসাকে এবার রোহান প্রশ্ন করলে, কাউকে ভালোবাসিস? রাফসা থমকালো এহেন প্রশ্নে। চোখের সামনে ভেসে উঠল বছরখানেক এর আগের কথা। রাফসা মুখ কুঁচকে শক্ত কণ্ঠে জবাব দিল, ভালোবাসা বলতে কিছুই নেই। বাসি না ভালো কাউকে। আগে বেসেছিলি? পাল্টা প্রশ্ন রোহানে। রাফসা এবারও থমকালো। কি করে বলবে? জড় পদার্থের মতো পুনরায় শক্ত কণ্ঠে আওড়ালো, কখনোই না। ভালোবাসা আমার কাছে কেবল এক অপার্থিব শব্দ।
তবে রাফসার কণ্ঠে আগের ন্যায় জোরালো ছিল না। কণ্ঠে ছিল আকুলতা, না পাওয়ার বেদনা। উদ্যান চোখ ঘুরিয়ে তাকালো, মৃদু হেসে সামনের দিকে তাকিয়ে রাফসা শোনার মতো করে বলল, আগেই বলেছিলাম এসব কেবল মোহ, যা কেটে গেলে ভালোবাসা জানালা দিয়ে পালায়। মিলল তো আমার কথা? রাফসা শুনল উদ্যানের কথা। বুক চিরে এক দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। খানিক হাসল রাফসা। আজও বুঝতে পারল না এই পুরুষ রাফসার ভালোবাসাটা। আর বুঝেও বা লাভ নেই। এখন আর সেই টান ভালোবাসা নেই। রাফসা ভাবল, আসলেই নেই নাকি অভিমানে তা চাপা পড়ে গেছে ভালোবাসা? ভুলে যাওয়া কি এতই সম্ভব? রাফসা পাত্তা দিল না নিজের প্রশ্নের। বোতল আবার ঘুরাতেই তা গিয়ে ঠেকল রোহানের সামনে। রোহান ডেয়ার নিল, ভাইয়া তুই নেচে যা, দেখা। রোহান বড় বড় চোখ করে তাকালো জাহিনের পানে। বেউমিস, বেশরম পোয়া, শরম নাই তরুণ, চাটগাইয়া হাতান হইস। উষা থামিয়ে বলল, ছেলে মানুষ আর কি নাচবে? ভাইয়া তুমি বরং কবিতা আবৃত্তি করো। রোহান নড়ে চড়ে বসল। গলা খাকারি দিয়ে শুরু করল, সম্মানিত রোজাদার অল উডি যা গই, বউ উডিলে জামাইরে ডাকি দে, জামাই উডিলে বউরে তুলি দে, দুজনে মিলিয়ে সেহেরির হানা ফুয়াইয়ার হানা তৈয়র করিল, এবং যা বিয়ান ঘরে ইতা রাহে হান ডাকি দিব। আই হাইন্য ফাড়ি। সম্মানিত রোজাদারগণ, উঠে যাও, বউ উঠলে জামাইকে ডেকে দাও, জামাই উঠলে বউকে তুলে দাও, দুজনে মিলে সেহরির খাবার তৈরি করে নাও, এবং যারা বিয়ে করেনি ওদেরকে ডেকে দিবে আমি জানি না। সুর দিয়ে টেনে বলল রোহান। সবাই সম্বিত হয়ে গেল। চট্টগ্রামের হলেও ওরা সাধু ভাষায় আয়ত্ত হয়েছে ছোট থেকে। মাঝে মধ্যে রোহানের মুখ থেকে চাটগাইয়া ভাষা শোনা যায়। উষা নাক মুখ কুঁচকে বলে, ধুর ভাই, বললাম কবিতা আবৃত্তি করতে, একেবারে খেয়ে দিল। ভাইয়া আমাকে এ ভাষা শিখিয়ে দিবে। আকুল কণ্ঠে শুধায় রাফসা। সবাই টুকটাক এ ভাষা পারলেও রাফসা পারে না। ওর ভালোই লাগে শুনতে। উদ্যান রাফসার পানে তাকিয়ে উঠে গেল। সোফায় বসে বলল, আমার মুড নেই, তোরা চালিয়ে যা। ওদের মতো করে ওরা খেলা চালিয়ে যাচ্ছে। উদ্যান না থাকাতে রাফসার খেলতে সুবিধা হচ্ছে। এতক্ষণ উদ্যান থাকাতে জড়সড় হয়ে বসেছিল। ভাই, আপনার না সুইজারল্যান্ডে যাওয়ার কথা, যাবেন না? আবিয়ান ফোন থেকে দৃষ্টি সরালো। হাতে কফির মগ, চুলগুলো উস্কো খুস্কো হয়ে পড়ে আছে কপালে। ঘুম থেকে উঠেছে কিছুক্ষণ পূর্বে। উঠে আস্তানায় বসেছে। কফির কাপ হাতে থেকে নামিয়ে পাশে অবহেলায় পড়ে থাকা ডডি ডফ সিগারেটের পকেট থেকে তুলে তার থেকে একটা সিগারেট নিল। আবিয়ান ধীরে ডাডি ডফটা ঠোঁটে তুলে। আগুন ছোঁয়া মাত্রই সিগারেটের মাথায় লালচে আলো জ্বলে উঠল। আবিয়ান গভীর টান দেয় তাতে। ধোঁয়াটা বের হয় আস্তে আস্তে। সোজা উঠে আবার পাক খেতে খেতে চারপাশে ছড়িয়ে পড়ে। হালকা নীলচে ধূসর বাতাসে নাচতে নাচতে মিলিয়ে যায়। যার মুভমেন্ট শান্ত, অপ্রয়োজনীয়, কোনো তাড়া নেই। চোখের চাহনি গম্ভীর, তাকিয়ে আছে সামনে, কিন্তু মনে হয় অনেক দূরে, যেন ভাবনার ভেতর দিয়ে কাউকে দেখছে। পলক পড়ে কম, দৃষ্টি স্থির। এই চোখে আছে সংগ্রাম, অভিজ্ঞতা আর অল্প নীরব দম্ভ। আবিয়ান পুনরায় একটা লম্বা টান নিল। ধোঁয়া উড়িয়ে সিলিংয়ে তাকিয়ে মাথা নাড়িয়ে বলল, বাংলাদেশ ছেড়ে যেতে ইচ্ছে করছে না। যদি তোর ভাবি হারিয়ে যায় আমার থেকে, কি ভরসা নিয়ে আমি সুদূরে পা দেব? ভাই, আপনি টেনশন করবেন না, আমরা তো আছি, ভাবিকে দেখে রাখবো। আপনি নিশ্চিন্তে যেতে পারেন। আবিয়ান দীর্ঘশ্বাস ফেলে। তার মায়াবীকে পাওয়ার যুদ্ধ বোধহয় এত সহজ হবে না। একে তো বিরোধী দলের নেতার মেয়ে রাফসা, বিরোধী দলের কম ক্ষতি হয়নি আবিয়ানের দ্বারা। রাজীব ফরাজি কখনোই রাফসাকে স্বইচ্ছে আবিয়ানের হাতে তুলে দিবে না। আবিয়ান চোখ বুজে শব্দ করে শ্বাস টানে। সিগারেট শেষ করে দাঁড়িয়ে তা পায়ের নিচে পিষ্ট করল। এখন মন চাইছে না যেতে। ওর মেডিকেল পরীক্ষার পর যাব। বেশি দিন নেই আর। রনি সম্মতি দিল। আবিয়ান যেতে নিলেও থামল। ভ্রু কুঁচকে বলে, আজ তোর ভাবির কোচিংয়ে আসেনি, কিছুই তো খবর দিলি না। রনি চটপটে স্বরে বলল, না ভাই,
প্রায় আধ ঘন্টা দাঁড়িয়েছিলাম, কিন্তু ভাবিকে দেখিনি, আজ আসেনি। তবে ওনার ফ্রেন্ডরা এসেছিল। আবিয়ান অবাক হলো। রাফসা কখনোই গ্যাপ দেয় না, বিড়বিড় করে শুধায়, আসেনি কিন্তু কেন? অসুস্থ নাকি অন্য কিছু? বেশি বেশি রেসপন্স করুন, বেশি বেশি কমেন্টস করুন গাইস। সকাল থেকে মির্জা বাড়িতে আয়োজনের ধুম পড়েছে। জোহরা নিজের হাতে হাতে মেয়েরা সাহায্য করছে। মিমকে নিয়ে মাহিন পার্লারে গিয়েছে। ওখান থেকে ঘরের তরকারি জিনিসপত্র কিনতে বাজারে যাবে। উদ্যান সকালে নাস্তা করে বের হয়েছে, এখনো বাড়িতে আসেনি। তাড়াতাড়ি আসবে বলেও আসেনি। কোনো দরকারি কল আসাতেই তড়িঘড়ি করে বেরিয়ে গিয়েছিল। জোহরা মির্জা বিভিন্ন পদের রান্নাবান্না করছে, বিশেষ মেহমান আসবে বলে কথা। মেয়েরা নাস্তা জাতীয় জিনিস বানাচ্ছে। রাফসা নুডলস ভালো বানাতে পারে, তাই এটার দায়িত্ব ওর কাঁধেই পড়েছে। এখন চুলায় জেল বানাচ্ছে রাফসা, ফালুদা রান্না করছে। জোহরা মির্জার রান্না প্রায় শেষের দিকে, শুধু পোলাও আর গরুর মাংস রান্না বাকি এখনো। ওটা হয়ে যাবে। উষা একসাথে দাঁড়িয়ে জুস বানাচ্ছে। গরম ভালোই পড়েছে, ঠান্ডা ঠান্ডা জুস খেলে গলাটা ভিজবে। মাইশা মিমকে একটা কল করতো, মা এখনো আসছে না কেন মেয়েটা? মেহমান চলে আসবে কিছুক্ষণ পরেই। মাইশা এক পাশে বসে সালাদ বানাচ্ছিল। মায়ের কথায় চোখ মুখ কুঁচকে নেয়। এখনো পর্যন্ত জানতেই পারলো না বাড়িতে কোন মেহমান আসবে বা কিসের জন্যেই আসবে। মাইশা বিরক্ত হয়ে বলল, মা তুমি বলবে বাড়িতে কে আসছে, নয়তো আমি এখন কোনো কাজই করব না। জোহরা মির্জা কাজে হাত চালাতে চালাতে বলল, আজকে মিমকে দেখতে আসবে, হয়েছে শান্তি, এখন একটু যত কল কর। রাফসা উষা মাইশা ফেল করে তাকালো। কথা হজম হতে কিছু সময় লাগলো। মিমকে দেখতে আসবে অথচ ওরা জানে না, আজকে শুনলো। মাইশা চেঁচিয়ে বলল, কি বলছো মা? আপুকে দেখতে আসবে আর তুমি আজকে বলছো? আগে বললে কি এমন হতো? উনি কাজে মন দিয়েই উত্তর করল, এলে তো দেখতেই পাবি, তাই বলিনি। তাই বলে তুমি বলবে না? আমরা কি প্রতিবেশীর মতো তোমার মেয়ের নামে কান ভাঙানি দিতাম? আজব তো। জোহরা মির্জা আর কিছু বলল না, মশলা কষানোর কাজে ব্যস্ত। মাইশা উঠে চলে গেল। তৎক্ষণাৎ কলিং বেল বেজে উঠল। রোহান ড্রয়িং রুমেই বসেছিল, বসে ফোন দেখছে। এদের আর কাজ নেই যেন, যখনই দেখো ফোনে ডুবে থাকে। মাইশাই যা খুলে দিল, লামিয়া এসেছে। লামিয়াকে দেখে মাইশা জড়িয়ে ধরল। কাল আসিসনি কেন? তোর অপেক্ষায় তো ছিলাম। লামিয়া হাসল। কালকের কথা মনে পড়তেই চিবুক শক্ত করে উঠল। মাইশার কাঁধ ভেদ করে দৃষ্টি পড়ে বসে থাকা রোহানের পানে। বান্দার এদিকে কোনো খবর নেই, মন প্রাণ দিয়ে ফোনে ডুবে আছে। এসেছিলাম কাল সন্ধ্যায়, ভাবলাম তোদের বাড়িতে মানুষজন বেশি, আসা ঠিক হবে না, তাই চলে গিয়েছি। লামিয়ার কথায় মাইশা মৃদু চাপড় মেরে বলল, তুই কি বাহিরের মানুষ নাকি? কালকে এলে খুব মজা হতো জানিস। কাল ট্রুথ ডেয়ার খেলেছিলাম, অনেক মজা হয়েছে। বলিস কি? তাহলে তো মিস করে ফেললাম। ইস, হ্যাঁ অবশ্যই মিস করে ফেলেছিস। আপুকে দিয়ে কাল আমার কাপড় ধুয়েছি রাত্রিবেলা। লামিয়া জোরে নিঃশ্বাস টেনে ভ্রু কুঁচকে বলে, তোদের বাড়িতে আয়োজন তো মনে হচ্ছে ভালোই, খুব ভালো গন্ধ বেরিয়েছে খাবারের। আর বলিস না, কাহিনী ঘটে গেছে। লামিয়া তড়িঘড়ি করে শুধায়, কি কাহিনী ঘটেছে? আপুকে দেখতে আসছে আজ পাত্রপক্ষ, আর আমি কিছুক্ষণ আগে জানতে পারলাম এ নিয়ে বাড়িতে এত আয়োজন। লামিয়ার চক্ষু চড়ক গাছ। বলিস কি? আর আমি আজ শুনলাম। আচ্ছা চল, আর দাঁড়িয়ে থাকতে হবে না, ভেতরে যাই। রোহানকে পাশ কাটিয়ে যাওয়ার সময় তাকালো লামিয়া। রোহানও সে সময় চোখ তুলে তাকাচ্ছিল কেবল। লামিয়াকে দেখে কিছুটা অবাক হলো, তবে পর মুহূর্তে তার আগে পরিণত হলো। লামিয়া ভেংচি কেটে চলে গেছে। রোহান ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল, বিড়বিড় করে বলল, কি বেয়াদব মেয়ে, ললনা ছলনা। তারপর আড়মোড়া হয়ে উঠে দাঁড়ালো। শাওয়ার নেওয়ার প্রয়োজন। মা আপুরা খুব কাছেই আছে, এক্ষুনি চলে আসবে। জোহরা মির্জা কাজের মাঝেই বলল, আচ্ছা তোরা গিয়ে শাওয়ার নিয়ে তৈরি হয়ে নে, এদিকটা আমি সামনে নিচ্ছি। উষা মাইশা লামিয়া একসাথে হলো। যারা সেকেই কখনই রুমে চলে গেছে, ওটা আবার সবার থেকে আলাদা। কাজ দেখলে পালায় পালায় করে।
কি হলো রাফসা, উঠছিস না কেন? শাওয়ার নিবি না? মাইশা আপু তোমরা যাও, আমার একটু পর যাচ্ছি। সবাই একসাথে চলে গেলে ফুপু একা হয়ে যাবে। জোহরা মির্জা বাধা দিয়ে বলল, লাগবে না মা, তুই গিয়ে রেডি হয়ে নে, আমি দিকটা সামলে নিতে পারবো। না ফুপু, আমি একটু পরে যাব। আপু তোমরা গিয়ে চটপট করে রেডি হয়ে নাও। শেষের কথাটা উষাদের উদ্দেশ্য করে বলল রাফসা। ওরা আর কিছু বলল না, চলে গেল রুমে। কিছুক্ষণ পর পুনরায় কলিং বেল বেজে উঠল। জোহরা মির্জা যেতে নিলে রাফসা পথ আগলে দাঁড়ালো। আমি যাচ্ছি ফুপু। রাফসা দরজা খুলে দিতে রাফসা ভেবাচেকা খেল দরজার ওপাশে উদ্যানকে দেখে। গতকালের সাদা শার্ট গায়ে জড়িয়ে আছে, সিল্কি এলোমেলো চুলগুলো কপালে পড়ে আছে, কানে এক হাত দিয়ে ফোন ধরে আছে, অপর পাশে একটা শপিং ব্যাগ ধরা। উদ্যান শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে রাফসার পানে। রাফসা চেপে উদ্যানকে যাওয়ার জায়গা করে দিল। উদ্যান ফোন কানে ধরেই ভেতরে ঢুকে। রাফসা দরজা আটকে উদ্যানের পাশ কাটিয়ে যাওয়ার সময় হঠাৎ করে উদ্যান ডেকে উঠল, দাঁড়া। রাফসা পেছন ফিরে তাকায়। উদ্যান ততক্ষণে ফোন কেটে দিয়েছে। ডান হাত ধরে রাখা শপিং ব্যাগটা রাফসার পানে বাড়িয়ে দেয়। রাফসা তা নিল না, বোঝার চেষ্টা করছে উদ্যান কেন ওকে এটা দিচ্ছে। ধরছিস না কেন? রাফসা ভ্রু কুঁচকে বলে, কি এটা? আমায় দিচ্ছেন কেন? কিটক্যাট চকলেট। শপে গিয়েছিলাম কিছু কাজে, তখন চোখে পড়ল সাথে কয়েকজন ফ্রেন্ড ছিল, ওরা সংসারের জিনিসপত্র কিনেছে, তাই আসতে দেরি হলো এত। তো আমায় বলছেন কেন? আমি কৈফিয়ত চেয়েছি আপনার কাছে? নিষ্প্রভ কণ্ঠে জানতে চাইল রাফসা। তুই যে জল্লাদ, কৈফিয়ত চাইবি কেন? বিড়বিড় করে শুধায় উদ্যান। উদ্যানের বিড়বিড় করা কথা রাফসা বুঝতে পারেনি, তবে কিছু একটা বলেছে সেটা ঠিক বুঝতে পেরেছে। কি বললেন বুঝিনি, আবার বলুন। কিছু না, প্যাকেটটা ধর। রাফসা নিল প্যাকেটটা, সেটা হাতে নিয়ে রান্নাঘরের দিকে পা বাড়ায়। উদ্যান ক্লান্তিতে সোফায় বসে, দু হাত দুপাশে ছড়িয়ে রাখে, মাথা উঁচু করে আফসোস করে বলল, ইস, কবে যে সংসারের জন্য বাজার করব। রাফসাকে রান্নাঘরে ঢুকতে দেখে জোহরা মির্জা জানতে চাইলেন, কে এসেছেন মা? রাফসা আস্তে করে বলল, উষা আপুর ভাইয়া। উনি ভ্রু কুঁচকালেন রাফসার কথাটা বোঝার চেষ্টা করে বলল, উষার ভাই, তার মানে তো উদ্যান এসেছে। রাফসা ফালুদা হালকা নাড়াচাড়া করছে, চুলার আঁচ কমিয়ে সোজা হয়ে দাঁড়ালো, সংক্ষিপ্ত উত্তর করল, উনি এসেছে। এটা কেমন কথা রাফসা? উদ্যান তোর বড় ভাই, ভাইকে ভাইয়া ডাকতে হয় তো? শুনেছি তোদের মধ্যে নাকি কিসের ঝামেলা। ভাই বোনের এরকম টুকটাক ঝামেলা হয়েই থাকে, তাই বলে কি ভাইয়া ডাকবি না? আর রাফসা মুখ বাঁকালো ভাইয়া শব্দটা শুনে, বিড়বিড় করে বলল, ভাইয়া না ছাই, শালা এক নাম্বারের খচ্চর। ছেলেটা বাইরে থেকে এসেছে, যা মা, একটু কষ্ট করে শরবত দিয়ে আয়, ঠান্ডা শরবত খেলে ভালো লাগবে। রাফসা স্তম্ভিত হয়ে গেল। আবার যেতে হবে উদ্যানের সামনে। রাফসা যথারীতি চেষ্টা করে উদ্যানকে এড়িয়ে চলার, কিন্তু পারছে কোথায়। সেই ঘুরে ফিরে উদ্যানের সামনে পড়তে হয়। ততক্ষণে জোহরা মির্জার গ্লাসে শরবত ঢালা হয়ে গেছে। রাফসা পানে ধরে চটপটে স্বরে বলল, যা এক্ষুনি দিয়ে আয়। বাধ্য হয়ে রাফসা গ্লাসটা হাতে নিল। বকতে বকতে পা বাড়ালো ড্রয়িং রুমে। উদ্যান চোখ ঝুলে হেলিয়ে আছে, দুহাত দু প্রান্তে ছড়ানো, বেশ ক্লান্ত দেখা যাচ্ছে। রাফসা গ্লাসটা টি টেবিলের উপর রাখলো শব্দ ছাড়া। এই যে উষাপুর ভাইয়া, শরবত খেয়ে আমাকে উদ্ধার করুন। এহেন সম্বোধনে তড়িৎ গতিতে চোখ মেলল উদ্যান। নিজের সামনে রাফসাকে দাঁড়িয়ে থাকতে দেখল, চোখ নামিয়ে দেখল শরবতের গ্লাস। রাফসার এহেন সম্বোধনে অদ্ভুত চোখে তাকায় উদ্যান। আড়মোড়া হয়ে উঠে বসল উদ্যান, ভ্রু নাচিয়ে বলল, নাইস নেম উষাপুর ভাইয়া, আই লাইক ইট। কিন্তু পরের কথাটা পছন্দ হয়নি। আপনাকে আমি এখন উদ্ধার করব কিভাবে? সময় সুযোগ বুঝে যোগাযোগ করবেন, তখন উদ্ধার করে দেব, সুন্দর করে ফিলিংস দিয়ে। আপনার উদ্ধার আপনি অন্য কাউকে করুন গিয়ে। জনদরদি ডাক্তার, আমার প্রয়োজন নাই আপনাকে। উদ্যান হাত বাড়িয়ে গ্লাস তুলল, ঢোক ঢোক করে নিমিষেই শেষ করে দেয়। উদ্যানের শরবত খাওয়াতে অ্যাডোম্যাপস ক্রমাগত উঠানামা করে। রাফসা ঢোক গিলে দৃষ্টি সরিয়ে নেয়। উদ্যান গ্লাসটা শব্দ করে টেবিলে রাখল।
আয়েশ করে বসে বলল, এভাবে তেড়ামি করিস না। বিয়ের পর হাজবেন্ডের কাছে উদ্যম মাধ্যম খাবি, তাতে আপনার কি? সেটা আমার ব্যাপার। উদ্যান দাঁত কিরমির করে বলে উঠল, বেয়াদব, তোকে সাবধান করে দিলাম। ভালো লাগছে না। রাফসা বিরক্তিতে চোখ বুজল, নাকের পাটা ফুলিয়ে বলল, ফালতু লোক। উদ্যান জ্বলন্ত চোখে তাকিয়ে আছে। রাফসা চলে যেতে নিয়েও দাঁড়িয়ে গেল। উদ্যানকে প্রশ্ন করেই বসল, আজ আপনার প্রেমিকাকে দেখতে আসবে জানেন? হাত পা গুটিয়ে বসে আছেন কেন? উদ্যান ভ্রু কুঁচকালো রাফসার কথায়। প্রেমিকা আবার কোথায় পেল? এ মেয়ে আবার চরিত্রে দাগ লাগিয়ে দিচ্ছে। বিরক্ত হয়ে বলল, আমার আবার প্রেমিকা কোথায় থেকে উদয় হলো? কেন মিম আপু? সংক্ষিপ্ত উত্তর রাফসার। উদ্যানের ভ্রু কুঁচকানো ভ্রুযুগল শিথিল হয়ে এলো। ঠোঁট কামড়ে ধরে তর্জনী আঙ্গুল দিয়ে কপাল চুলকায়। জিভ দিয়ে গালের অভ্যন্তরীণ ত্বক স্পর্শ করল। ঠোঁট গোল করে হতাশার নিঃশ্বাস ফেলে নিষ্প্রভ কণ্ঠে বলে উঠল, কানে শোনা কথা, চোখে দেখা দৃশ্য সবসময় সত্যি হয় না, কিছু কিছু ক্ষেত্রে ভুল হয়। রাফসা ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে, মানে বুঝলাম না। আবার বলুন। মুড নেই এখন। গা ছাড়া ভাব উদ্যানের। রাফসা বিরক্ত হলো। মন চাইছে হাতুড়ি দিয়ে পিটিয়ে এই লোকের মুডের দফারফা করতে। ক্ষণে ক্ষণে মুড চেঞ্জ হয় কার? রাফসার বিরক্ত উদ্যানে স্পষ্ট দেখল। টেবিলের উপর থেকে ফোনটা তুলে নিয়ে প্যাকেটে ঢুকাতে ঢুকাতে গম্ভীর কণ্ঠে শুধায়, মেহমান এলে নিচে আসবি না, উপরেই থাকবি। ওনারা মিমকে দেখতে আসবে, তোদের না। সো বি কেয়ারফুল। পা যেন নিচে না পড়ে। আই রিপিট, পা যেন নিচে না পড়ে। রাফসা চেয়ে দেখল উদ্যানের প্রস্থান। কি সুন্দর আদেশ করেছে। রাফসা উদ্যানকে নকল করে বলে উঠল, পা যেন নিচে না পড়ে। আই রিপিট, পা যেন নিচে না পড়ে। বসে আছি ওনার কথা শুনতে। রাফসা উপরে যেতেই নিবে অমনি থেমে গেল। উদ্যানকে দেখে থতমত খেয়ে যায়। উদ্যান সিঁড়ির তিন ধাপ উপরে উঠে দাঁড়িয়ে আছে। রাফসার পানে শীতল চোখে তাকিয়ে রইল। জড়সড় হলো মেয়েটা। কিছু না বলেই পা বাড়ায় সামনে। রাফসাও উদ্যানের পেছনে পা ফেলে ফ্রেশ হওয়া দরকার, নয়তো শান্তি মিলবে না। সব রেডি তো? কোনো ঝামেলা হয়েছে আর? ঠোঁটে সিগারেট গোঁজা, কালো হুডি গায়ে জড়ানো। গরমের মধ্যেও নিজেকে আড়াল করার জন্য বিভিন্ন চেষ্টা ক্যারিবিয়ানের। ফাঁকা আস্তানায় দুপুরবেলাও টহল দিচ্ছে। পাশে থাকা ব্যক্তি বলে উঠল, সব রেডি স্যার, তবে ব্যবসায় ইদানিং বেশ লোকসান হচ্ছে। সিগারেটের ধোঁয়া উড়িয়ে দিল। লম্বা করে শ্বাস ফেলে ধারালো ছুরির আগায় নিজের বৃদ্ধাঙ্গুল চেপে ধরল নিমিষেই চামড়া ভেদ করে বেরিয়ে এলো তরল লাল পদার্থ। মুখে ব্যথাতুর ছাপটুকু নেই তার। শান্ত দৃষ্টিতে চেয়ে রইল রক্ত চুইয়ে পড়া আঙ্গুলের পানে। লোকসান হওয়ার কারণ কি? কার গাফলতির ফলে ব্যবসার এই হাল? লোকটা নড়ে চড়ে উঠল। জীবন হাতে নিয়ে আনের সামনে বসতে হয়, গ্যারান্টি নেই কখন কাকে মেরে বসে। বিশাল রকমের সাইকো ক্যারিবিয়ান। স্যার, এটা বলা যাচ্ছে না, তবে সবাই চেষ্টা করছি। ব্যবসার পেছনে লসের হাত কার আছে তদন্ত চলছে। শান্ত স্বরে বলল, আস্তানা থেকে 13টা মেয়ে কি করে উধাও হলো? বেচারার অবস্থা শোচনীয়। ঘাম বের হয়ে গেল। কোনো এক ছেলে ছিল স্যার, খুবই চতুর। আমাদের ছেলেপেলেদের ঘুমের ওষুধ দিয়ে অজ্ঞান করেছে আগে, তারপর মেয়েদের ছাড়িয়েছে। কুটিল হেসে উঠল, চোখে আদিম খেলায় মত্ত। ভাই, খবর নিয়েছি, হাঁপাতে হাঁপাতে বলল রনি। আবিয়ান কিছুতেই রাফসার খবর না জেনে শান্তি পাচ্ছিল না। 2 ঘন্টার মধ্যে যে করেই হোক রাফসার খবর জানতে চেয়েছে। আবিয়ানের আদেশ পেয়ে রনি ও আরও কয়েকজন মিলে খোঁজ করতে বেরিয়েছিল। কোনোভাবে খোঁজ নিয়ে হাজির। আবিয়ান এতক্ষণ যাবৎ পায়চারি করছিল। রনির কথা শুনতে তড়িৎ গতিতে শুধায়, কি খবর পেয়েছিস বল, কোথায় ও? না ভাই, ঠিক আছে, ভাবি একদম সুস্থ। খবর নিয়ে জানতে পারলাম উনি ফুপুর বাড়িতে গিয়েছে। হঠাৎ? ফুপুর বাড়িতে কেন? বন্ধুরা, আপনাদের মূল্যবান মতামত কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না। আপনাদের ছোট্ট একটা রিঅ্যাক্টও আমাদের অনুপ্রেরণা জাগিয়ে তোলে। বন্ধুরা, আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।